আকাশবাণী খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল আজ লোকসভায় পেশ করা হবে। দেশের সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বর্ষের সূচনা উপলক্ষে আজ রাজ্যসভায় দুদিনের বিশেষ বিতর্ক শুরু হবে। প্রধানমন্ত্রী রাজ্যগুলিকে ছোট ছোট শহরের শিল্প উদ্যোগীদের জন্য উপযুক্ত অঞ্চল চিহ্নিত করার এবং তাদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। আজ বিজয় দিবস, দিনটি যথাযথভাবে উদযাপনের প্রস্তুতি সম্পূর্ণ। ওমানের মাস্কাটে মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপে ভারত চীনকে ৩-২ গোলে পরাজিত করে খেতাব জিতেছে। আসছে বিস্তারিত খবরে। শ্রীলঙ্কার রাষ্ট্রপতি অনুরা কুমারা দিসানায়কে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক এক আলোচনায় বসবেন। ৩ দিনের রাষ্ট্রীয় সফরে তিনি গতকাল ভারতে এসে পৌঁছেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরের সঙ্গেও তাঁর বৈঠকের কথা রয়েছে। এর আগে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গতকাল অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সঙ্গে আলাপ আলোচনায় যোগ দেন। এ প্রসঙ্গে সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি দিসানায়কে বলেন, ওই আলোচনা ফলপ্রসূ হয়েছে। তিনি বলেন, ভারত শ্রীলঙ্কা অর্থনৈতিক সহযোগিতা জোরদার করা, বিনিয়োগের সুযোগ বাড়ানো, আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা এবং পর্যটন ও শক্তির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলি আলোচনায় স্থান পেয়েছে। এর মধ্য দিয়ে দুদেশের মধ্যে অংশীদারিত্বকে আরও শক্তিশালী করার অঙ্গীকার প্রতিফলিত হয়েছে। মলদোভার উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী মিহেল পপসই গতরাতে নতুন দিল্লিতে পৌঁছেছেন। মিহেলকে স্বাগত জানিয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন যে পপসইয়ের এই সফর ভারত মলদোভা দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও নিবিড় করবে এবং একটি শক্তিশালী অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাবে। মলদোভায় গতকাল তিনি মলদোভার একটি দূতাবাস গতকাল নতুন দিল্লিতে তিনি উদ্বোধন করেছেন। এক দেশ এক ভোট সংক্রান্ত দুটি বিল আজ লোকসভায় পেশ করা হবে। কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল সংবিধানের ১২৯তম সংশোধনীর জন্য দ্য কনস্টিটিউশন বিল এবং দ্য ইউনিয়ন টেরিটরিজ লজ সংশোধনী বিল লোকসভায় উত্থাপন করবেন। সম্প্রতি এক দেশ এক ভোট ব্যবস্থা চালু করার জন্য গঠিত উচ্চ পর্যায়ের কমিটি সরকারের কাছে সুপারিশ জমা দিয়েছে। উল্লেখ্য, প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি তৈরি করেছিল সরকার। এই কমিটি সব রাজনৈতিক দল, বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা ও তাদের মতামত গ্রহণ করে। এটি দুটি পর্যায়ে রূপায়িত হবে। প্রথম পর্যায়ে লোকসভা এবং সব রাজ্যের বিধানসভার একসঙ্গে ভোট নেওয়া হবে। অন্যদিকে সাধারণ নির্বাচনের ১০০ দিনের মধ্যে পঞ্চায়েত এবং পুরসভাগুলির ভোটও হবে। দেশে সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বর্ষের সূচনা উপলক্ষে আজ রাজ্যসভায় দুদিনের বিশেষ বিতর্ক শুরু হবে। এর আগে গত সপ্তাহে শুক্রবার এবং শনিবার লোকসভায় একই ধরনের বিতর্ক হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল রাজ্যসভায় বিতর্কের জবাব দেবেন। বিজেপি রাজ্যসভায় দলীয় সাংসদদের জন্য একটি ৩ লাইনের হুইপ জারি করেছে, যেখানে ভারতের সংবিধানের ওপর বিতর্কের সময় আজ এবং আগামীকাল উচ্চকক্ষে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানানো হয়েছে। ১৯৪৯ সালের ২৬শে নভেম্বর ভারতীয় গণপরিষদে আনুষ্ঠানিকভাবে সংবিধান গৃহীত হয়, যা ১৯৫০ সালের ২৬শে জানুয়ারি কার্যকর হয়। ২০১৫ সালে এনডিএ সরকার ভারতীয় সংবিধান গৃহীত হওয়ার জন্য আনুষ্ঠানিকভাবে ২৬শে নভেম্বরকে সংবিধান দিবস হিসেবে ঘোষণা করেছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যগুলিকে ছোট ছোট শহরে শিল্পোদ্যোগীদের জন্য উপযুক্ত অঞ্চল চিহ্নিত করার এবং তাদের সুবিধার্থে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লিতে মুখ্য সচিবদের ৪র্থ জাতীয় সম্মেলনে ভাষণ দেওয়ার সময় তিনি রাজ্যগুলিকে বিভিন্ন বিষয়ে অনুদানের প্রক্রিয়াটিকে সরল করার জন্য বলেন, কারণ এগুলির জন্য প্রায়শই নাগরিকরা নানা হয়রানির শিকার হন। তিনি অংশগ্রহণকারীদের বলেন, নাগরিকদের যোগদান তথা জনভাগিদারিকে উৎসাহিত করার জন্য রাজ্যগুলিকে শাসন ব্যবস্থায় সংস্কার করতে হবে। সংস্কার সম্পাদন এবং রূপান্তরের দিকে মনোনিবেশ করা গুরুত্বপূর্ণ। সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে মানুষকে অবহিত করাও গুরুত্বপূর্ণ। বৃত্তি ও অর্থনীতি সম্পর্কে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, গোবর্ধন কর্মসূচিকে এখন একটি বড় শক্তি সম্পদ হিসেবে দেখা হচ্ছে। বর্জ্যকে সম্পদে রূপান্তরিত করে এবং বয়স্ক গবাদি পশুগুলিকে বোঝা না ভেবে সম্পদে পরিণত করা হচ্ছে। বৈদ্যুতিন বর্জ্য পুনর্ব্যবহারযোগ্য করার জন্য বিভিন্ন ক্ষেত্রে কিভাবে অনুদান দেওয়া যায় সে বিষয়ে তিনি রাজ্যগুলিকে ভাবার নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী ২৯শে ডিসেম্বর আকাশবাণীতে তার
প্রতি মাসের বেতার অনুষ্ঠান মন কি বাতে দেশ এবং বিদেশের মানুষের সঙ্গে চিন্তাভাবনা ভাগ করে নেবেন। এটি হবে মন কি বাতের ১১৭তম পর্ব। 1800 এই নিঃশুল্ক নম্বরে যে কেউ এই অনুষ্ঠানের জন্য তাঁদের চিন্তাভাবনা এবং পরামর্শ জানাতে পারেন। নরেন্দ্র মোদী অ্যাপ বা মাইগভ ওপেন ফোরামের মাধ্যমেও মতামত জানানো যেতে পারে, তবে তা এই মাসের ২৭ তারিখ পর্যন্ত গ্রহণ করা হবে। অনুষ্ঠানটি আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি প্রচার তরঙ্গ, এআইআর নিউজ ওয়েবসাইট এবং নিউজ এআইআর মোবাইল অ্যাপেও সম্প্রচার করা হবে। এআইআর নিউজ, ডিডি নিউজ, পিএমও এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ইউটিউব চ্যানেলগুলিতেও লাইভ স্ট্রিম করা হবে। আকাশবাণীতে হিন্দি ভাষায় সম্প্রচারের ঠিক পরেই আঞ্চলিক ভাষায় অনুষ্ঠানটির সম্প্রচার হবে। দেশকে অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী করতে কয়লা উৎপাদনকারী সংস্থাগুলি কাজ করছে বলে কয়লা মন্ত্রী জি কিষাণ রেড্ডি বলেছেন। কলকাতায় গতকাল কোল ইন্ডিয়ার এক সম্মেলনে ভিডিও বার্তার মাধ্যমে তিনি বলেন, দেশে যে বিদ্যুৎ উৎপাদন হয় তার মধ্যে ৭৫% কয়লা অর্থাৎ তাপবিদ্যুতের মাধ্যমে উৎপাদিত হয়। মন্ত্রী জানান, কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি বা সিএসআর প্রকল্পের মাধ্যমে কোল ইন্ডিয়া শিক্ষা, স্বাস্থ্য সহ বিভিন্ন ক্ষেত্রে সমাজের জন্য কাজ করছে। এই কাজের জন্য সম্প্রতি তারা লন্ডনে গ্রিন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট অ্যাওয়ার্ড পেয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বস্তারের বিভাগীয় সদর দফতর জগদলপুরে বস্তার অলিম্পিক্সের সমাপ্তি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, বস্তার অলিম্পিক্স শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের ভিত্তি স্থাপন করবে। গতকালের এই অনুষ্ঠানে ৮টি দল মার্চ পাস্টে পরিবেশন করে। এর মধ্যে আত্মসমর্পণকারী নকশালদের একটি দলও ছিল। ১,৫০,০০০-এর বেশি খেলোয়াড় এতে যোগদান করেন। ये बस्तर ओलंपिक समग्र बस्तर के सभी 7 जिलों की उम्मीदों की पहचान बनने वाला है। ये बस्तर ओलंपिक आने वाले दिनों में बस्तर के विकास की यश गाथा बनने वाला है। आने वाले दिनों में नक्सलवाद की कॉफिन पर अंतिम कील ठोकने का काम भी करने वाला है। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী গত সন্ধ্যায় জগদলপুরে আত্মসমর্পণকারী মাওবাদীদের পাশাপাশি নকশাল হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গেও মতবিনিময় করেন। মহারাষ্ট্র বিধানসভার শীতকালীন অধিবেশন আজ নাগপুরে শুরু হবে। এদিকে বহু প্রতীক্ষিত মহাজোটী সরকারের মন্ত্রিসভা গতকাল সম্প্রসারণ হল। রাজ্যের শীতকালীন রাজধানী নাগপুরের রাজভবনে আয়োজিত শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে প্রমুখ। রাজ্যপাল সিপি রাধাকৃষ্ণন ৩৩ জন মন্ত্রী ও ৬ জন প্রতিমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণীর সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণীর সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতেও। আজ ১৬ই ডিসেম্বর ১৯৭১ সালের রক্তক্ষয়ী সংগ্রামের পর পাক বাহিনীর হাত থেকে স্বাধীনতা পাওয়ার দিনটিকে স্মরণ করে বিজয় দিবস পালিত হচ্ছে বাংলাদেশে। বাংলাদেশে ভারতীয় হাইকমিশন এক সরকারি ফেসবুক বার্তায় জানিয়েছে, প্রতি বছর ভারত ও বাংলাদেশ একে অপরকে বিজয় দিবস অনুষ্ঠানে অংশগ্রহণের আমন্ত্রণ জানায়। মুক্তিযুদ্ধের ৫৩তম বছরে ৮ জন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ২ জন কর্মরত আধিকারিক কলকাতায় বিজয় দিবস উদযাপনে অংশ নিতে এখন ভারতে আছেন। এদিকে ভারতের ৮ জন বীর সৈনিক ও সশস্ত্র বাহিনীর ২ আধিকারিক ঢাকায় গেছেন সে দেশের বিজয় দিবস অনুষ্ঠানে যোগ দিতে। সিরীয় ভূখণ্ডে ইসরায়েলের অধিকৃত গোলান হাইটসে আরও বসতি বাড়ানো হবে বলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে জানানো হয়েছে। ইসরায়েলি মন্ত্রিসভা ১,৮,১০,০০০ মার্কিন ডলারের একটি প্রস্তাব অনুমোদন করেছে। দক্ষিণ কোরিয়ার কার্যনির্বাহী রাষ্ট্রপতি হান ডাকসু মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় তারা দুদেশের সম্পর্ক বজায় রাখা এবং সেই সম্পর্ককে শক্তিশালী করার অঙ্গীকার করেছেন। ওমানের মাস্কাটে মহিলাদের জুনিয়র হকি এশিয়া কাপ চ্যাম্পিয়নশিপে ভারত চীনকে ৩-২ গোলে পরাজিত করে খেতাব জিতেছে। হকি ইন্ডিয়া এই জয়ের জন্য সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন জানিয়েছে। বিজয়ী দলের সদস্যরা ২ লক্ষ টাকা করে এবং দলের সহায়ক কর্মীরা ১ লক্ষ টাকা করে পুরস্কৃত হবেন। শেষে বিশেষ খবর আরও একবার। শ্রীলঙ্কায় রাষ্ট্রপতি আজ প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় বসবেন। এক দেশ এক ভোট সংক্রান্ত ২টি বিল আজ লোকসভায় পেশ করা হবে। দেশের সংবিধান গৃহীত হওয়ার ৭৫তম বর্ষের সূচনা উপলক্ষে আজ রাজ্যসভায় ২ দিনের বিশেষ বিতর্ক শুরু হবে। খবর শেষ হল। পরবর্তী সংবাদ স্থানীয় সংবাদ।